স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সম্প্রীতির প্রসারে দরকার অহিংস পরিবেশ, সবার আগে তাই বহুত্ববাদী একটি সমাজ নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। এসব নিয়ে আজকের আলোচনা প্রীতির সদর অন্দর। কথা বলতে স্টুডিওতে আছেন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন রাজনীতিবিদ আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকার। আমি আশা করি যে আজকে ঠিক বলেছে। মীর সাব্বির ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে গত 1-1.5 দশক ধরে একটু নাটকের কথা একটু জানতে চাই যে রোমান্টিক ধারার বদলে টিভিতে হাসি ঠাট্টার নাটক বেশি দেখছে মানুষ। আমাদের সমাজ ও রাষ্ট্র কি আসলে হাস্যকর হয়ে উঠছে, নাকি সমাজের রাষ্ট্রে আনন্দের উপাদান কম থাকায় মানুষ ফিকশনে, নাটকে, গল্পে হাসির উপাদান বেশি করে? ধন্যবাদ। আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং সেজন্য আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আমাদের ফেব্রুয়ারি মাস আন্দোলনের, ভাষা আন্দোলনের ইতিহাসের মাস, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আমার তরফ থেকে ভালোবাসা। যেটা হচ্ছে যে আপনি জানতে চাচ্ছেন যে নাটকে আমাদের হাস্যরসের প্রভাব সমাজ রাষ্ট্র কি হাস্যকর হয়ে উঠেছে কিনা, নাকি মানে হাস্যকর হয়ে উঠেছে কিনা তা সেটা আসলে বিস্তর আলোচনার বিষয়। কিন্তু আমি যেহেতু নাটকের মানুষ, সেহেতু আমার প্রসঙ্গটা যেটা আমার সামঞ্জস্যপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের কমিটমেন্ট, কিছু কমিটমেন্ট দিয়ে তো আসলে নাটক, কমিটমেন্ট, তারপর হচ্ছে আমাদের মূল্যবোধ, অবক্ষয়, এই সমস্ত কথাবার্তাগুলো আসলে নাটকের বিভিন্ন জায়গাতে আমরা হারিয়েছি লাস্ট কিছু। এসব কথাগুলি মানে কি আসলে? এসব অনেক অনেক মানে আছে। মূল্যবোধ, অবক্ষয়, মূল্যবোধ, লোভ, লালসা শুনি, মানে আমি এগুলি মানে ভালো বুঝি না। আমরা মানে যে খুব ভালো বুঝি তাও না, কিন্তু আমরা অবক্ষয়টা যেটা বুঝি সেটা হচ্ছে এরকমের যে রাষ্ট্র এবং সমাজে যখন সঠিক, অবক্ষয় শুনলে মনে হয় না যে কোন একটা সময় এটা আসলে পুরো একটা আকারে ছিল, সেটা ক্ষয় হচ্ছে। কোন সময় এটা ছিল ভালো? এরকম আমাদের ইতিহাস তো অনেক সমৃদ্ধ ইতিহাস। যেমন আমাদের রাজনৈতিক ইতিহাসে যদি ধরেন অনেক আগের, যেমন ধরেন ভাষা আন্দোলনের সময় আমাদের যেমন ধরেন মানুষের ভিতরে শিক্ষিত সমাজের মানুষজনের রাজনীতিতে অনেক পদার্পণ ছিল, অনেক ভালো ভালো মানুষরা রাজনীতি করতো। সেই মানুষগুলো তো এখন রাজনীতি থেকে সরে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে রাজনীতিক যারা রাজনীতি করছে, দেশ পরিচালনা করছে, সেখানে সিংহভাগ মানুষের পদার্পণ হচ্ছে দেখা যায় ব্যবসায়িক মানুষরা বেশি রাজনীতিতে জড়িত হচ্ছে। মানে জায়গার লোক জায়গায় না থাকলে, মানে যোগ্য লোক যোগ্য স্থানে যদি না থাকে, ব্যবসায়ী রাজনীতিতে না আসা উচিত না, প্রকৌশলীতে আসা উচিত না। না, কারো যে সবারই আসা উচিত, সবারই আসা উচিত, কিন্তু সিংহভাগ যদি হয়ে যায় বেশি, ব্যবসায়ী যদি সিংহভাগ হয়ে যায়, তখন সেখানে তো টাকা পয়সা, ক্ষমতা। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এটা মহামানব রাষ্ট্রপতিও কয়েকদিন আগে বলেছেন যে ব্যবসায়ী। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাইছি যে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে, সাবির ভাই আমি আবার আসছি আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি মনে করেন যে আমাদের সমাজ ও রাষ্ট্র হাস্যকর হয়ে উঠছে কিনা? আমরা একই ধরনের স্টেরিওটাইপিক্যাল, তাকে আক্রমণ করবে, সে তাকে আক্রমণের জবাব দেবে, উত্তর প্রতি উত্তর, এবং আমরা সাংবাদিকদের তা নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বো, এর মধ্যে আটকে থাকছে কিনা আমরা? দেখুন, আজকে যে বিষয়টা রাজনীতিতে সম্প্রীতি, এখানে কথা কিন্তু খুব জরুরি। সদর অন্দর, জি, যেটাই আপনি বলেন, কথা খুব জরুরি। কি আপনি বলছেন এবং একই সাথে কিভাবে আপনি বলছেন। ধরুন আমি যদি একটা কথা বলি আপনি মিথ্যা বলছেন, এটা না বলে যদি আমি বলি আপনি সত্য বলছেন না, কথাটা কিন্তু আমি আহত হব। দুই ক্ষেত্রে আপনি আহত হবেন বটে, কিন্তু প্রথমটাতে যেভাবে আহত হবেন পরেরটাতে একই রকম আহত হব, কারণ আমি বুঝতে পারেন, কিন্তু জেনারেলি আমি কিন্তু হব না, আমি ওভাবে হব না, কারণ আপনি সত্য বলছেন, আপনি মিথ্যা বলছেন, আপনি সত্য বলছেন না, আপনি সত্য বলছেন না, আপনি বোধহয় একই রকম আহত হবেন। আমার বলার ভঙ্গি, আপনি বুঝতে পারেন দুটো আলাদা হয়ে যায় এবং দুই ধরনের আবহ তৈরি করে এট লিস্ট সাইকোলজিক্যালি। দেখেন আমরা পার্লামেন্টেও কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারি না আপনি মিথ্যা বলছেন, আমরা বলি যে পার্লামেন্টের কথা জানি না, পার্লামেন্ট ডিরেক্টলি সারাক্ষণ এরকম বলে মিথ্যা অসত্য বলছেন, সারাক্ষণ এরকম অনেক কথা শুনি যেগুলি পার্লামেন্টে বলা হয়। আরেকটা বিষয় যেটা আমাদের সহিষ্ণুতার বড় অভাব, আমরা সহ্য করতে পারি না। কেউ একটা কথা বললো, সাথে সাথে আমরা পাল্টা আরেকটি আক্রমণাত্মক কথা বলবার জন্য ব্যাকুল হয়ে যাই। উই মাস্ট এগ্রি টু ডিসএগ্রি। আমাদের অন্তত এই ব্যাপারে ঐক্যমত হতে হবে যে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে। মানে কোনো কিছু হতে হবে শুনলেই না মনে হয় যে আপনি কোনো কিছু প্রিচ করতেছেন, মনে হয় হতেই হবে, না হলে কি হবে? না হলে যে এখন যেরকম হচ্ছে সেরকম হবে। অসুবিধা কি যে এরকমের মধ্যে, মানে আমি আপনি সহ্য শক্তির বিষয়টার সাথে আমি একমত, কিন্তু সহনশীলতা বাড়ানোর বিষয়টার সাথে আপনি কি মনে করেন যে সমাজ ও রাষ্ট্র একটু হাস্যকর হয়ে উঠছে? মানে কোন অর্থে? মানে যে সমাজ ও রাষ্ট্রে মানে এই যে আক্রমণ, পাল্টা আক্রমণ এবং একই ধরনের ইয়ে নিয়ে, আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়া, সেই একটা উদাহরণ দেন। আপনাকে আমি উদাহরণ দিব। আপনাকে ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি কাজটা খারাপ করেছেন, আপনি তখন বলবেন যে আমার আগে ওই কাজটি খারাপ হয়েছে।
সত্যি সেটা হচ্ছে রাজনীতিতে এটা খুব সত্যি। যখনই আমরা দেখা যায় যে আমরা বলতে ধরছি একটা দল, যে কোনো একটি দল আরেকটি দলের সমালোচনা করে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলে, তখন দেখা যায় যে আরেকটি দল সঙ্গে সঙ্গে বলছে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও তো এটা হয়েছে। অর্থাৎ আমাদের ফোকাসটা সবসময় অতীতমুখী। আমরা শুধু যে পেছনে তাকাচ্ছি তা না, পেছনে যেতে 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 একেবারে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা চলে যাই, তাহলে তারও পিছনে যাই। হ্যাঁ, সেটাই। সেটা খুব আনফরচুনেট। আসলে আমাদের রাজনীতিটা হওয়া উচিত ভবিষ্যৎমুখী। আমরা কি করতে যাচ্ছি, কি করব, সেটা যেমন সরকারি দলেরও বলার কথা, একই সঙ্গে কিন্তু আমি বিরোধী দলের কাছ থেকেও একই জিনিস আশা করি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা তারা পরিষ্কার করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যখনই দেখা যায় টকশোগুলোতে কেউ বসে, দুই তরফে চেষ্টা করে পরস্পরে যেটা আপনি বলছিলেন যে আক্রমণ প্রতিক্রমণটাই লুপহোলসগুলো বের করে আনতে। আসানাবি ভূঁইয়া কি মনে করছেন যে আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিটা একটু হাস্যকর হচ্ছে, দেশের সমাজ রাষ্ট্র সবই একটু হাস্যকর, শুধু মানুষকে আক্রমণ প্রতি আক্রমণ, জেতা না জেতার উপর নির্ভরশীল হয়ে থাকছে? খালেদ ভাই, আমি আসলে এটাকে হাস্যকর বা ওভাবে বিশ্লেষণ করতে যাব না। আমি শুধু এটা বলবো যে আজকের যে আলোচনার মূল বিষয় প্রীতির সদর অন্তর বা রাজনীতিক সম্প্রীতি, যেটার কথা রুমিন আপা বলল, দেখুন একটা বিষয় হচ্ছে একটা সোনালী যুগ ছিল আমাদের দেশের রাজনীতিতে। সাব্বির ভাইও যেটা রেফার করছিলেন যে আরো হয়তো 12 বছর 20 বছর 25 বছর আগে আমরা একটা যুগ দেখতাম, সেখানে দেখা যেত যে ভিন্ন ধর্মের কিংবা ভিন্ন রাজনৈতিক মতামতের বা আদর্শের অনুসারী হলেও বিয়ে, জন্মদিন, কেউ মারা গেলে তাদের জানাজা যাওয়া, এটার কিন্তু একটা রীতিনীতি ছিল। আমার বাবাও রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমরা দেখতাম অন্য দলেরও যদি কেউ মারা যেত বা কারো বিয়ের অনুষ্ঠানে যদি যোগদান করার আমন্ত্রণ পেত, সেখানে কিন্তু যাওয়া হতো। এখন আমন্ত্রণও আসে না, জানাজায় গেলেও মনে করে যে আমন্ত্রণ লাগে না, জান না কেন? না, আমি বলছি যে বিয়ের দাওয়াতেও এখন আর আমন্ত্রণ আসে না, জন্মদিনেও আমন্ত্রণ আসে না, দেয়ারও সেই কালচারটা চলে গিয়েছে। আপনি জান না কেন? আমি তো যাই, আমি তো বলছি না, কারণ আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার চিন্তা ভাবনা করছি, আমরা কখনোই এটা মনে রাখি না। যেমন দাওয়াতি বিয়েতে যান, তাহলে অবশ্যই যাই, যাব না কিসের জন্য? কেউ যদি মারা যায় ইনভাইটেড যদি থাকে সেখানে অবশ্যই যাব। সেখানে এটা চিন্তা করার কোনো সুযোগ নেই যে রুমিন আপা তো বিএমপি করে, উনার কোনো রিলেটিভের দাওয়াতে বা কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না। এই ধরনের আমরা একসাথে রাজনীতি করি। মানে আপনি যে জায়গা থেকে শুরু করতেছিলেন যে আগে এটা চল ছিল, এখন না, আগে কালচারটা ছিল, একটা রাজনৈতিক সম্প্রীতিবোধ ছিল। আমার কাছে মনে হয় ওখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আপনি আগের লোকদের মতো। আমি বলবো যে আমাদের আগে যারা ছিলেন, সাব্বির ভাই বলেছেন যে আগে একটা সময় ছিলেন মাওলানা ভাসানীর আমল থেকে যদি আপনারা শুরু করেন, শেরে বাংলা একে ফজলুল হকের আমল থেকে যদি শুরু করেন, আমরা কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও কিছু জিনিস দেখেছি যে তিনি তার রাজনৈতিক, তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু তারপরেও কিন্তু তিনি স্বীকার করে গিয়েছেন তিনিও কারো কাছ থেকে রাজনীতি শিখেছেন, তারও রাজনৈতিক বিভিন্ন মতের বিরোধ ছিল, কিন্তু তারপরেও কিন্তু সহ অবস্থানে থেকে রাজনীতি করেছেন। কিন্তু দেখুন একটা জিনিস, আপনার সহ অবস্থানে না থেকে বিপরীত অবস্থানে থাকলে সমস্যাটা কোথায়? বিপরীত অবস্থানে থাকলে কোনো সমস্যা নেই, আদর্শগত সমস্যা থাকতে পারে, মতামতগত সমস্যা থাকতে পারে, আমাদের রাজনৈতিক সিদ্ধান্তে কোনো সমস্যা থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একে অন্যের প্রতি যে শ্রদ্ধাশীল হব না, এটা কিন্তু কোথাও নেই। আপনি দেখুন এত সমস্যার মাঝখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যখন কোকো সাহেব মারা গিয়েছেন, তিনি কিন্তু সেখানে গিয়েছেন। অর্থাৎ আমি যদি এক স্টেপ ফরওয়ার্ড করি আপনার দিকে, আপনারও তো আমার সাথে হাত মিলানোর জন্য, আমি হাত বাড়ালে আপনারও তো আমার সাথে হাত মিলানোর জন্য হাত আগাতে হবে, তাহলে তো আমরা শুধুমাত্র পিছিয়ে যাব। আচ্ছা, এইবার আপনার আর্গুমেন্টের ধরনটা আমি একটু বুঝতে পারছি। ডক্টর মেখলা সরকার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার কাছে রাষ্ট্র এবং সমাজ কাঠামোর এই বর্তমান অবস্থাটা, পরিস্থিতিটা একটু হাস্যকর মনে হয় কিনা? আমি মূল আরেকটি প্রশ্ন যাওয়ার আগে একটু জানতে চাই। না, হাস্যকর না। আপনারা যেটা নিয়ে আসলে আলোচনা করছিলেন যে আক্রমণাত্মক হয়ে উঠছে কিনা, আসলে যে আমাদের যে মানসিক যে একটা ডিফেন্স মেকানিজম কাজ করে, সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম কাজ করে, যখনই হলো যে আমার মানে আমাদের মধ্যে কিন্তু এটা খুব ন্যাচারাল প্রবণতা যে আমি নিজেকে সবসময় ডিফেন্ড করতে যাবো। কাজে কোনো ব্যাপারে যদি আমার দিকে হলো কোনো দোষারোপ হয় বা কোনো রকমের আমার মতামত নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, সেখানে স্বাভাবিকভাবে আমার নিজেকে স্টাবলিশ করার জন্য কিন্তু এক ধরনের এই যে ডিফেন্সিভ অ্যাটিটিউড, এটা কিন্তু হলো ন্যাচারাল। কাজে এটা আমি বলবো না যে ইদানিং যে খুব আক্রমণাত্মক হয়ে উঠছে তা না, আক্রমণ এই মনোভাব কিন্তু হলো সবসময় ছিল, এখন হয়তো বা কিছুটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন মিডিয়ার কল্যাণে আমাদের একদম সামনাসামনি এসে আমরা জনগণ দেখার সুযোগ পাচ্ছি, কাজে এই আক্রমণগুলো আমরা স্পষ্ট করে বা অন্যভাবে আমরা দেখতে সুযোগ পাচ্ছি। মানে আমি বলবো প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। মীর সাব্বির ভাই, আমি একটা অন্য প্রসঙ্গে আসি যে আমরা আজকে আপনার সঙ্গে যখন অনুষ্ঠান আগে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আমরা নাগরিক হিসাবে এই আক্রমণ প্রতি আক্রমণ এবং রাজনীতির ক্ষোভ, আক্রোশ এবং প্রতি আক্রোশগুলো আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কিরকম
মনে হয়? যদি আমি একজনকে আপনাকে সাধারণ নাগরিক মনে করা খুব কঠিন, কিন্তু সাধারণ নাগরিক ধরে নিয়ে যদি আমি আমরা সবাই সাধারণই আসলে সাধারণ। দেখেন রাজনৈতিক সংস্কৃতির যে আলোচনা করতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে দেখেন সংস্কৃতি তো আসলে পরিবার থেকেই, রাজনৈতিক সংস্কৃতি আসলে পরিবার থেকেই তৈরি হয়। পরিবারে যেমন বাবা মায়ের কাছ থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি, সেই শিক্ষাটাই তো আসলে আমাদেরকে বেসিক্যালি সমস্ত জীবন চলার পথে কার্যক্রম দেয়। তেমন বন্ধু, আমাদের বন্ধুত্বের যে সংজ্ঞা যদি আমরা করি, সেই বন্ধুত্বের জায়গা যদি একজন আমাকে যদি প্রশ্ন করেন না তোমার কাছে বন্ধুত্ব কি, আমি তখন বলবো যে বন্ধুত্ব হওয়া উচিত বইয়ের সঙ্গে। দেখেন বইয়ের সঙ্গে কিন্তু আমাদের কানেকশন নাই, বইয়ের সাথে কানেকশন, বই পড়ার ব্যাপারে কিন্তু সেই কানেকশনটা নাই। বই কিন্তু একটা মানুষকে কিন্তু তার বই তো সবই মনে করেন অনেক ধরনের বই আছে, বই আছে, আমি বলছি যে দুইটা মলাটে থাকলে বই, হ্যাঁ বন্ধুত্বের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের অবক্ষয় হয়েছে বিভিন্ন রকম ভাবে, আমরা আস্তে আস্তে করে সরে গেছি। যেমন ধরেন একজন রাজনীতিবিদের কাজ, রাজনীতিবিদ হচ্ছে সে তার বিবেকের জায়গা যদি বলেন, সে দলের বিবেকের কথা চিন্তা করে, যে তার রাজনৈতিক যে বিবেকটা তার দল কিনে চিন্তা করে। আর যারা বুদ্ধিজীবী সে চিন্তা করে তার যে নিজের ভিতরের যে মানুষটা, সে মানুষটা মানুষের সামনে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এবং সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এই যে সত্য কথাটা বলা, সেই বলাটায় যখন কমতি হয় সর্বক্ষেত্রে, আমি বলছি যে একজন বিবেকমান মানুষ এবং একজন রাজনীতিবিদ, আমি দুজনকে আলাদা করলাম। আলাদা করে যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতিবিদদেরকে আপনি বিবেকহীন বলবেন? না, বিবেকহীন বলছি না, আমি বলছি যে যদি বিবেকহীন তো না, বলছি যে ক্ষমতা এবং টাকা, ক্ষমতা এবং টাকা তো ভাই বোনের মতো, তারা তো হাত ধরে চলাচল করে। এখন দুজন যদি একসাথে হয়ে যায়, যে ক্ষমতা এবং টাকা তো মানুষকে, ধরেন একজন মানুষের যোগ্যতা যদি থাকে এবং সেই যোগ্যতার তখনই সে মরে যায় যখন তাকে অর্থ তার ভিতরে বেশি মাত্রায় প্রবেশ করে। তার মানে আপনি অর্থকে একটি অনর্থের জায়গা থেকে দেখতে পাচ্ছেন? অর্থ অবশ্যই অনর্থের জায়গা। আমি আবার বেসির উদ্দিন ফারহানার কাছে আসি কুইক প্রশ্নের জন্য, যে বেসির উদ্দিন ফারহানা, আমরা গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে থেকে এইবারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অনেক অন্যরকম দেখছি। এবার আন্দোলন সংগ্রাম এবং অন্য যে খারাপ ঘটনাগুলি সেগুলি নেই। এর জন্য আপনি আসলে কৃতিত্ব কাকে দিবেন, বা আপনি এর দায় কাকে বর্তাবেন, যে গত বছর কার দায় ছিল, এই বছর কার কৃতিত্ব, বা উল্টো করে? আমি বলবো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি পজিটিভ পরিবর্তন এসছে। গত বছর যে কারণে অবরোধ হয়েছিল, সেই কারণটির উদ্ভবই হয়েছে যে বিরোধী দলকে মিটিং করার অনুমতি দেয়নি, এবং তখন উনি নিজের অফিসে অবরুদ্ধ ছিলেন 92 দিন। আর এই বছর আমরা যেটা দেখেছি, যখন বিএনপি মিটিং করতে চেয়েছে, 20 দলীয় জোট মিটিং করতে চেয়েছে, সরকার সেভাবে বাধা দেয়নি। হ্যাঁ, তাকে সরওয়ার্দী উদ্যান ব্যবহার করতে দেয়নি, বাট তার নিজের যে কার্যালয় আছে, বিএনপি কার্যালয়, তার সামনে বিএনপিকে মিটিং করার অনুমতি দিয়েছে। এবং আমরা দেখেছি যে প্রচুর লোক সমাগম হয়েছে, কিন্তু যেটা পজিটিভ দিক, যে কোনো রকম গ্রেফতার বা পুলিশি হয়রানি, যেটা বিএনপি নেতাকর্মীরা ভয় পাচ্ছিল, সেরকম কিছু আমরা দেখিনি। সুতরাং এটা একটি পজিটিভ দিক তো বটে। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে দুই দলেই কিন্তু সমাবেশ করেছে একই দিনে, একই সাথে, একই সময়ে, কিন্তু তারপরেও তেমন কোনো বড় গন্ডগোল হয়নি। এবং মনে হয় যে এবার যদি বিএনপিকে মানে ওই সভা না করতে দেওয়া হতো, তারপরেও কি আন্দোলনের বা ওরকম কর্মসূচি আসতো গত বছর যেরকম এসেছিল? হয়তো সেভাবে আসতো না, কিন্তু এখন যেই কথাটা আমি বলতে পারছি যে রাজনৈতিক একটি পজিটিভ ভাইব্রেশন আমরা দেখছি, সেটা হয়তো আমি এখানে এসে বলতে পারতাম না আপনাকে। আর আরেকটা বিষয় যেটা, যে ওই মিটিং এ দুই দলের বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন, আপনি কিন্তু যদিও খুব দূরের বংশীধ্বনি মনে হতে পারে আপনার, তারপরেও আপনি একটু বোধহয় পজিটিভ অ্যাটিটিউড আপনি দুই দলেই দেখবেন। কারণ দুই দলের সংলাপের কথা কিছুটা হলেও বলেছে, সৈয়দ আশরাফও বলেছেন এবং বিএনপি চেয়ারপারসন তো খোলাখুলি বলেছেন যে একটি সংলাপের আহ্বান জানানো। সংলাপের কথা কিন্তু আওয়ামী লীগ বলছে যে আপনারা বিএনপি যদি জামায়াতকে ছেড়ে তারপরে হচ্ছে আরো কিছু বিষয় নিয়ে কথা বলে, সেটা কিন্তু মানে সবচেয়ে মজা কি এক একবার এক এক শর্ত দিচ্ছে। আবার এমনও কথা বলছে যে বিএনপির সাথে কেন বসবো, বিএনপি তো নিজের জোর প্রমাণ করতে পারেনি, এমন কথাও এসছে। তো এখন জোরটা কিভাবে প্রমাণ করবে, বা বিএনপির সাথে বসবার কি আছে, এরকম কথা আমরা শুনেছি। আমি একটু ব্যারিস্টার আহসান হাবীব ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে বিএনপি কে খুব দুর্বল মনে হয় কিনা আপনাদের, এবং দুর্বল মনে করে আপনারা বিএনপি থেকে একটু থাকছেন কিনা, আমরা মানে বসার ব্যাপারে অনীহা দেখাচ্ছেন কিনা, উপেক্ষা করছেন কিনা, বিএনপিকে খুব ক্ষুদ্র বলে করছেন কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাকে শুনবো। ডক্টর মেখলা সরকার, এই বিষয়ে আমার একটি প্রশ্ন আছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মেখলা সরকার, দেশ মানুষ সমাজ নিয়ে আশাবাদী হওয়ার কোনো বিষয় আপনি দেখতে পান কিনা, রাজনীতি সবকিছুর মধ্যে ঢুকে যায়, সেটি মাথায় রেখে যদি একটু বলেন।
হ্যাঁ, আসলে আমাদের সব জায়গায় যে অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল বিষয়টা ইন্টারফেয়ার করে, এটা আমাদের একটা বড় ধরনের লিমিটেশন। কিন্তু তারপর আমি বলবো হলো, আমি বিশেষ করে আমার যে পেশাগত কারণেই আর কি, যে আমি যেহেতু মানুষের মন নিয়ে কাজ করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা মানুষ এবং জাতি সবসময় কিন্তু এটা হলো মানে এগোবেই আর কি। হ্যাঁ, এবং আমাদের যে পজিটিভ যে জায়গাগুলো, আপনার যদি আরো গত মানে 10 বছরের দিকে আমরা দেখি যে পজিটিভ অনেক কিছুই কিন্তু আমাদের ফ্লারিশ করছে। হ্যাঁ, এটাও ঠিক হলো যে অনেক অপ্রত্যাশিত এবং হলো অনেক নেগেটিভ জিনিসও আবার আমাদের মধ্যে ঢুকে গেছে, এবং অনেক অপ্রত্যাশিত ঘটনাগুলো অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু সব দিক থেকে যদি আমি বিবেচনা করব যে আমাদের যে পজিটিভ যে ইনস্টিংক্টগুলো আছে এবং পজিটিভ যে আমাদের জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু অনেক জায়গাগুলো সেখানে বিকশিত হচ্ছে এবং বিকাশের স্কোপ আছে। তো আমাদের মানুষের জায়গা যদি আসলে আরেকটু হলো আমাদের টলারেন্স লেভেলটা আমাদের বাড়ে, এবং আমাদের যদি এই পজিটিভ জায়গাগুলো আমাদের আরো যদি এটা এক্সপ্যান্ড করার মতো আসলে মানসিক জায়গাটা যদি আমাদের একটু নার্চার করার ব্যাপারটা থাকে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা আরো চমৎকার করে আগাবে। তবে কিছু কিছু জায়গা আসলে হলো যে কন্ট্রোল করা উচিত, এটা রাষ্ট্রের দায়িত্ব। আর একটা ব্যাপারে গুরুত্বপূর্ণ যে মিডিয়ারও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। আমাদের কিন্তু এই মাইন্ড সেটআপটা কন্ট্রোল করতে, এবং আজকে যারা ছোট বাচ্চারা আছে, যারা হলো টিভি দেখে বড় হচ্ছে বা মিডিয়া নানা জিনিস দেখে বড় হচ্ছে, এই নানা ধরনের কথাবার্তা, টক শো, এগুলো কিন্তু নানাভাবে ইনফ্লুয়েন্স করে। একটা 13-14 বছরের বাচ্চা, এই যে আমরা কথা বলছি, এই কথাগুলো হয়তো বড়দের কানের মধ্যে দিয়ে ঢুকলে বের হয়ে যাবে, কিন্তু একটা ছোট বাচ্চা কিন্তু ছোট ছোট শব্দগুলো পিক করবে, কারণ এই সময়টা হলো তাদের নানা কিছু নিয়ে চিন্তা করার সময়, একটা বিষয় নিয়ে ভাবার সময়। কাজে তাদের এই মানে আমি বলবো একটা ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মেঘলা সরকার, দেশ, মানুষ, সমাজ নিয়ে আশাবাদী হওয়ার কোনো বিষয় আপনি দেখতে পান কিনা? রাজনীতি সবকিছুর মধ্যে ঢুকে যায়, সেটি মাথায় রেখে যদি একটু বলেন। হ্যাঁ, আসলে আমাদের সব জায়গায় যে অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল বিষয়টা ইন্টারফেয়ার করে, এটা আমাদের একটা বড় ধরনের লিমিটেশন। কিন্তু তারপর আমি বলবো হলো, আমি বিশেষ করে আমার যে পেশাগত কারণেই আর কি, যে আমি যেহেতু মানুষের মন নিয়ে কাজ করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা মানুষ এবং জাতি সবসময় কিন্তু এটা হলো মানে এগোবেই আর কি। হ্যাঁ, এবং আমাদের যে পজিটিভ যে জায়গাগুলো, আপনার যদি আরো গত মানে 10 বছরের দিকে আমরা দেখি যে পজিটিভ অনেক কিছুই কিন্তু আমাদের ফ্লারিশ করছে। হ্যাঁ, এটাও ঠিক হলো যে অনেক অপ্রত্যাশিত এবং হলো অনেক নেগেটিভ জিনিসও আবার আমাদের মধ্যে ঢুকে গেছে, এবং অনেক অপ্রত্যাশিত ঘটনাগুলো অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু সব দিক থেকে যদি আমি বিবেচনা করব যে আমাদের যে পজিটিভ যে ইনস্টিংক্টগুলো আছে এবং পজিটিভ যে আমাদের জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু অনেক জায়গাগুলো সেখানে বিকশিত হচ্ছে এবং বিকাশের স্কোপ আছে। তো আমাদের মানুষের জায়গা যদি আসলে আরেকটু হলো আমাদের টলারেন্স লেভেলটা আমাদের বাড়ে, এবং আমাদের যদি এই পজিটিভ জায়গাগুলো আমাদের আরো যদি এটা এক্সপ্যান্ড করার মতো আসলে মানসিক জায়গাটা যদি আমাদের একটু নার্চার করার ব্যাপারটা থাকে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা আরো চমৎকার করে আগাবে। তবে কিছু কিছু জায়গা আসলে হলো যে কন্ট্রোল করা উচিত, এটা রাষ্ট্রের দায়িত্ব। আর একটা ব্যাপারে গুরুত্বপূর্ণ যে মিডিয়ারও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। আমাদের কিন্তু এই মাইন্ড সেটআপটা কন্ট্রোল করতে, এবং আজকে যারা ছোট বাচ্চারা আছে, যারা হলো টিভি দেখে বড় হচ্ছে বা মিডিয়া নানা জিনিস দেখে বড় হচ্ছে, এই নানা ধরনের কথাবার্তা, টক শো, এগুলো কিন্তু নানাভাবে ইনফ্লুয়েন্স করে। একটা 13-14 বছরের বাচ্চা, এই যে আমরা কথা বলছি, এই কথাগুলো হয়তো বড়দের কানের মধ্যে দিয়ে ঢুকলে বের হয়ে যাবে, কিন্তু একটা ছোট বাচ্চা কিন্তু ছোট ছোট শব্দগুলো পিক করবে, কারণ এই সময়টা হলো তাদের নানা কিছু নিয়ে চিন্তা করার সময়, একটা বিষয় নিয়ে ভাবার সময়। কাজে তাদের এই মানে আমি বলবো একটা জেনারেশন তৈরিতে একটা টিভির কিন্তু একটা বা টিভি বা যে কোনো মিডিয়ার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে। তো মিডিয়া যদি এই জায়গাগুলো পজিটিভ জায়গাগুলো আমি বলবো যে এমফাসিস করতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই হলো আমাদের আশাবাদী হওয়ার স্কোপ রয়েছে। মির সাহেব, আমি যেটি আপনার কাছে জানতে চাইবো যে মানে এই যে শব্দ পিক করে বা ওই জায়গা থেকে আপনি বাংলাদেশে গণমাধ্যম যেটি আসলে সংবাদ নিয়ে কাজ করে বা সংবাদ সংক্রান্ত অনুষ্ঠানে কাজ করে, যেগুলি বিনোদন নিয়ে কাজ করে, দুটি বিষয়ের কতটা কৃতিত্ব দেখেন যে আমরা আসলে কি করতে পারছি আমাদের গণমাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন তৈরি করার ক্ষেত্রে? গণমাধ্যমে যেমন ধরেন আমাদের ভাষায় একটা আমরা বড় রকমের অবক্ষয়ের মধ্যে পড়েছি গত কিছুদিনের মধ্যে। যেমন ধরেন শুদ্ধ ভাষায় কথা বলাটাই ভুলে গেছে, নাটকের বিভিন্ন ভাষা ব্যবহারে কিন্তু এই ধরনের এটা অবশ্য আরেক দিনের তর্ক। আমি অবশ্য শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা বিশ্বাস করি না। ভাষা একটা ভাষাই, আপনি যে ভাষায় কথা বলতে ভালো লাগে আপনি সেই ভাষায় কথা বলবেন। আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো লাগে, আপনি বলতে পারেন, সেটাতে আমার কোনো অসুবিধা নাই। মানে আমার কাছে মনে হয় যে ভাষা নিয়ে অতটা, কিন্তু আমি যেটি বলতে চাইছি যে আমরা আমাদের সৃজনশীলতা তৈরির ক্ষেত্রে আমরা যে গণমাধ্যমগুলি আমরা শুধু খবর বা খবর সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এবং যারা শুধু বিনোদন নিয়ে কাজ করে, দুটি গণমাধ্যমের ক্ষেত্রে আপনি কি ইতিবাচক নেতিবাচক ভূমিকা আপনি দেখতে পান, যে বা দুই ধরনের গণমাধ্যমের মধ্যে? মানে সংবাদের ক্ষেত্রে তো একটা ভীষণ রকমের আমাদের মানে একটা পরিবর্তন এসেছে, মানে বৈপ্লবিক পরিবর্তন, মানে সংবাদ প্রেজেন্টেশনের ক্ষেত্র থেকে শুরু করে এবং সেই আপনাদের তালাশ থেকে শুরু করে, মানে যে একদম খবরের সন্ধানে আপনারা চলে যাচ্ছেন, এবং সেটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে আমাদের গত 10-12 বছরে, মানে আমাদের
বা টেলিভিশন এবং স্মার্ট প্রেজেন্টেশন এই জায়গাটাতে চলে আসছে যে এখন সংবাদটা আসলে এখন একটা মানে সেরকম শক্ত হয়ে বসে খবর পড়ার আর বিনোদনের ক্ষেত্রে অসম্ভব রেভলিউশন হয়েছে। আমি মনে করি অসম্ভব নির্মাতা এসেছে, তরুণ নির্মাতা লেখনীতে এসেছে, ডিরেকশনে এসেছে এবং ভাবনায় এসেছে, বিভিন্ন রকমের নতুন নতুন নাট্যকার, ডিরেক্টর এবং এসেছে। কিন্তু এর সাথে যখন একটা জিনিস আসে, যখন অনেক জিনিসের ভিড়ে অনেক কিছু আসে, তখন সেই সাথে কিন্তু আগাছাও আসে, অনেক আগাছাও এসেছে। অনেক খারাপ খারাপ উদাহরণও আছে যে নাটকগুলো আমাদের প্রচার হয়েছে, অনেক ধরনের সমালোচনা করেছে, পরিবারে একসঙ্গে বসে দেখতে পারে নাই, অনেক ধরনের কমেন্টস এসেছে, তার মানে নানা ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে বেচার রুমিন ফারহানা আপনাকে জানতে চাইবো যে আপনাদের প্রজন্ম, যদি আমি প্রজন্ম ভাগ করে বলি যে আপনাদের প্রজন্ম বা তার আগের প্রজন্ম থেকে নীতিগতভাবে ভালোর দিকে না খারাপের দিকে, আমি যদি নীতি বলতে নৈতিকতার নীতিতে বলি যে আমি সত্য কথা বলবো, আমার যেটা ভালো মনে হয় সেটা বলবো, সেটার ক্ষেত্রে আপোষকামিতার প্রশ্নে যদি আমি একটু বলি, সেই ক্ষেত্রে আমরা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা জানবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি সরাসরি রুমিন ফারহানা আপনার কাছে চলে যাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। দেখুন, লুটেরা, কালো টাকা, ব্যবসায়ী, পেশি শক্তি এবং ক্ষমতা লিপ্সা এবং উইনার টেকস অল, এই সংস্কৃতি রাজনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে অন্তত এমন একটা জায়গায় এখন নিয়ে গেছে যে এটা খুব ক্ষয়িষ্ণু একটা অবস্থা। এখান থেকে ভালোটাই হবে, এর থেকে খারাপ আসলে আর হবার কিছু নেই। তাহলে রাজনীতি উঠে যেতে হবে দেশ থেকে, যে অবস্থায় চলে গেছে। এবং আপনারা জানেন যে এটা মাননীয় রাষ্ট্রপতিও বলছিলেন যে সংসদের 70% সদস্য এখন আসছে ব্যবসায়ী থেকে। তো এই অবস্থাটার একটা পরিবর্তন দরকার এবং আমি কিন্তু পরিবর্তন দেখছি। দেখুন, আমি ব্যবসা করি না, আমি আইনজীবী। আমার পাশে যিনি বসে আছেন আওয়ামী লীগের দলের সাথে যুক্ত, উনিও কিন্তু আইনজীবী। সুতরাং পেশাজীবী ইয়াং জেনারেশন রাজনীতিতে মোর ইন্টারেস্টেড হচ্ছে আমরা দেখছি। যদি আমরা দুজনেই পারিবারিকভাবে রাজনৈতিক পরিবার থেকে আসা, এটাও কিন্তু একটা ফ্যাক্টর আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতিতে। সাধারণত দেখা যায় যে কিছুটা হয়তো, এটা কিন্তু আমাদের আইন পেশার ক্ষেত্রেও সত্য, এটা যে কোনো পেশাই সত্য যে সেকেন্ড জেনারেশন অলওয়েজই কিছুটা প্রিভিলেজড হয়, এটা নাথিং নিউ। তবে আমি রাজনীতিতে মনে করছি একটা পজিটিভ চেঞ্জ আসছে, কারণ অনেক বেশি আপনারা কি ভালো মানে নৈতিকভাবে আপনাদের আগের জেনারেশনের চেয়ে, যেহেতু আমরা এখনো করাপশনের সুযোগ পাইনি, সুতরাং এখন আমি দাবি করতেই পারি আমরা ভালো। আমি ওই টেস্টের ভেতর দিয়ে গেলে বা উনি ওই টেস্টের ভেতর দিয়ে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো বা কতটা খারাপ। তবে আরেকটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই যে সব বিষয়ে রাজনীতি নিয়ে একটা কথা হচ্ছিল, সব বিষয়ে রাজনীতিটা বোধহয় যতটা না সমস্যা, তার চেয়ে অনেক বেশি সমস্যা আমাদের অসহিষ্ণুতা। আমরা কোনোভাবেই আসলে যে কোনো মূল্যে থাকতে চাই, যে কোনো ভাবে পেতে চাই এবং যে কোনো ভাবে সে পাওয়াটাকে আবার টিকিয়েও রাখতে চাই, সেটা বৈধ অবৈধ, নৈতিক অনৈতিক, রাজনৈতিক সংজ্ঞা পড়ুক বা না পড়ুক, যে কোনো ভাবেই আঁকড়ে ধরার যে সংস্কৃতি, যেটা আমি বলছিলাম যে উইনার টেকস অল। আর আরেকটা বিষয় যে আমরা কোনো সমালোচনা নিতে পারি না। দেখুন, এতদিন পর্যন্ত আমরা আদালতের শব্দটি উচ্চারণ করতে পারিনি, তার ফল কিন্তু ভালো হয়নি। এত যে আবর্জনা জমেছে সেটা হঠাৎ করে যখন উন্মোচিত হয়ে গেল, তখন আমরা সবাই খুব অবাক হয়ে বলতে শুরু করলাম আদালত নিয়ে এত কথা হচ্ছে, কই এখন তো অবমাননা হচ্ছে না। কিন্তু এটার গঠনমূলক সমালোচনাটা যদি আমরা অনেক আগেই শুরু করতাম, আজকে হয়তো এই দিন আমাদের দেখতে হতো না। নৈতিকভাবে আপনারা আপনাদের আগে যারা সাথে ভালো কেন বেশি আছেন? আমি রুমিন আপার সাথে শতভাগ একমত। আমার কাছে মনে হয় তিনি যে কথাটা বলেছেন, আমরা ইয়াং জেনারেশন যারা আছি এখন, বা আপনি পলিটিক্সের কথা বলেন বা বিভিন্ন দিক থেকে ইয়াং জেনারেশন মিডিয়াতেও যারা কাজ করছে, কিছু কিন্তু ভালো মন্দ মিলিয়েই থাকবে এবং খারাপ যারা আছে তারাও আমাদের পরিবারেরই সদস্য, সমাজের সদস্য, সমাজেরই অংশ, আমাদেরই কোনো আত্মীয় স্বজন, আমারই ভাই, আমারই বোন। এবং ভালো যারা আছে তারাও কিন্তু, অর্থাৎ আপনি দেখুন সম্প্রতি যে পুলিশের বিষয়গুলো এসেছে, নির্যাতন যেমন হচ্ছে পুলিশের তরফ থেকে, তেমনি একজন পুলিশ অফিসার 5 লক্ষ টাকার চেকও ফেরত দিচ্ছে, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখছি। এটা তো আমাদের সমাজেরই অংশ। আমাদের মেখলা আপু যে একটা কথা বলেছিল ভেরি ইম্পর্টেন্ট, যে পজিটিভ ইনস্টিংক্টের কথা বলেছেন। দেখুন, পজিটিভ এনার্জি অলওয়েজ অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি উইল অলওয়েজ অ্যাট্রাক্ট নেগেটিভ এনার্জি। প্রথমে যে কথাটা দিয়ে আপনি ফিজিক্সের ক্ষেত্রে ঠিক না, ফিজিক্সের ক্ষেত্রে উল্টা। আমি ইন জেনারেল আমি এই কথাটা বলবো। আর আপনি খালেদ ভাই শুরুতেই একটা কথা বলেছিলেন যে আমাদের কম্প্যারিজনটা কি চলে আসে, আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দল টকশোতে বসি বা অন্য কোনো ফোরামে বসি, আমরা আপনাদের থেকে কম খারাপ করেছি, আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা আপনাদের 5 বছরে বেশি খারাপ করেছেন। মানে আমরা দেখানোর চেষ্টা করি যে
আমরা আপনাদের থেকে কম খারাপ, এই ধরনের কম্প্যারিজন কেন আসে না যে আমরা আপনারা যতটুকু ভালো করেছেন আমরা আপনাদের থেকে বেশি ভালো করছি, এবং আমরা যদি আমাদের এই ভালো করা বিষয়টি অব্যাহত রাখি, জনগণই তো 5 বছর পরে তাদের নাগরিক যে অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগের পারলের বিষয়ে হচ্ছে আপনি যে কথাটি বললেন যে পারলে, দেখুন আমি একটা কথা বলবো, 5 বছর পর পরই নির্বাচন হবে এবং জনগণ ভোট দিতে পারবে কিনা পারবে না সেটা সময়ই বলে দিবে। আসন্ন ইউপি নির্বাচনেও কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমি এই কারণে ধরেন একটা পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু চলে এসেছে আমাদের নির্বাচন, বিএনপি আসছে, আমরা সেটা অ্যাপ্রিশিয়েট করছি। একটা সময় বিএনপি বর্জনের এবং প্রতিহতের ঘোষণা দিয়েছিল, সেই জন্য একটা, আর দুই হচ্ছে যে গণতন্ত্রের দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের নয়, বিরোধী দলের উপরেও কিন্তু গণতন্ত্রের দায়িত্ব। 54 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছিল, সেই জন্য আর কি তখন কিন্তু বলেছিল যে প্রহসনের নির্বাচন, এই পৌরসভা নির্বাচনের সময় যেখানে বলেছে যে কিন্তু যে কয়টা আসনে ওনারা জিতেছেন সেখানে কি কারচুপি হয়নি? আওয়ামী লীগ যেখানে জিতেছে সেখানে কারচুপি হয়েছে, একইভাবে ইলেকশন হয়েছে। আমরা কি ডক্টর মেকলা সরকারের কাছে রুবি ফারানা নড়চড়ে বসছেন? আমাদের সময় শেষ, মানে আমরা কথা বলতে পারবো না। আমরা একটু ডক্টর মেকলা সরকারকে ওই কথাটি আমি আবার ফিরে আসি যে আমাদের আরেকজন দর্শক, আরো অনেক দর্শক আবার বলছেন যে দেশ, মানুষ, সমাজ নিয়ে আশাবাদী হওয়ার জায়গাটি আপনি কোথায় থেকে তৈরি করতে পারবেন বা দেখছেন কিনা, কোথা থেকে? আমাদের আমাদের আগে যে দুজন বক্তা তাদের মানে প্রসঙ্গ ধরে আছে যে আমাদের আসার জায়গাটা কিন্তু আমাদের হলো তরুণ সমাজ এবং আমাদের ইয়াং জেনারেশন। কারণ হলো যে এটা কিন্তু খুবই ন্যাচারালি যে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু সবসময় হলো যেটা বলছিলেন যে তারা বেশি অনেস্ট কিনা, এটা কিন্তু সবসময় তারা অনেস্ট থাকবে, তারা সবসময় বেশি স্বচ্ছ থাকবে। অ্যাজ উই গ্রো উই উইল লুজ আওয়ার ইনোসেন্স অ্যান্ড উইল বি কন্টামিনেটেড। এটা হলো আমাদের একটা খুব ন্যাচারাল প্রসেস যে যত আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবে তত লোকগুলো আমাদের আপার হ্যান্ড করবে, আমাদের তত মানসিকভাবে দুর্বল হব, আমাদের অন্যান্য জায়গাগুলো ততটা চাহিদাগুলো বাড়বে এবং আমাদের অন্যান্য জিনিসের কন্টামিনেশনটা অনেক বেশি হবে। কাজে একটা মানে যুবকের যে শক্তি থাকবে, যুবকের যে স্পৃহা থাকবে এবং হলো যে তার যে সামনে এগোনোর জন্য যে একটা ভাইব্রেশন থাকবে, সেটা কিন্তু হলো একদম মানে এটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। কাজেই আমাদের এবং ইয়াং জেনারেশনের এখন আমি যেই ভাইবটা দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেক কিছুর পরে অনেক তাদের প্রতি অনেক সমালোচনা আছে, তারা অনেক ফেসবুক কেন্দ্রিক, অনেক হলো তারা ডিভাইস কেন্দ্রিক। এরপরও কিন্তু হলো যে মানে আমাদের মূল আশাটা কিন্তু করতে হবে তাদের দিকেই এবং হলো যে এই আমাদের এই আশাটা এবং আমাদের তাদের প্রতি যে পজিটিভ দৃষ্টিভঙ্গি, সেই জিনিসটাই কিন্তু হলো আমাদের আরো সামনে তাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং আমাদের বয়স্কদের কাজ হলো তাদেরকে হলো সেই শক্তির জায়গাটা যোগান দেওয়া এবং তাদের সাহসের জায়গাটা, পজিটিভ রিমার্কগুলো তাদের করা। মিস সাবির, আপনি কি নিয়ে আশাবাদী? দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, মানুষ, আপনি কি নিয়ে আশাবাদী? আমি সবসময় আশাবাদী মানুষ, আমি মোটেই হতাশাবাদী মানুষ না। কারণ হচ্ছে যে অনেক কিছুর পরেও কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখি সুন্দরের। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলে গেছে যে অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। রবীন্দ্রনাথ তার কথায় বলে গিয়েছে। তা আমি মনে করি যে অনেক প্রবলেম আছে, যেমন ধরেন আমি যেটা বলেছিলেন যে কালচারালি আমরা বিনোদনে অনেক ধরনের আগ্রাসনের মধ্যেও কিন্তু পড়েছি, তারপরে আমি আশাবাদী। কারণ আগ্রাসন করতে করতে কোন পর্যন্ত যাবে, কারণ শেষেরও কিন্তু শেষ আছে। মনে করেন যে এখন বাংলাদেশে অনেক অসংখ্য চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু অনেক জায়গাতে আমাদের বিদেশি নাট্য পরিচালকরা এসে কিন্তু নাটক ডিরেকশন দিচ্ছে এবং সেই চ্যানেলের মালিকরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছে এবং তারা বানাচ্ছে নাটক। আমাদের দেশে চলচ্চিত্র হচ্ছে, সেখানে কিন্তু যৌথ প্রযোজনার ছবি হচ্ছে, বাংলাদেশের পরিমাণ খুবই কম, অন্য দেশের পরিমাণ একটু বেশি। আবার যেমন ধরেন যে সবসময় আমরা বলি যে নতুন নতুন চ্যানেলে নতুনদের আগমন হচ্ছে, নতুন নতুন শিল্পী আসছে, খুবই ভালো কথা। কিন্তু সেই সাথে বললাম যে বন্যার সময় যেমন অনেক জিনিস আসে, তেমনি আগাছাও রেখে যায়। যেমন ধরেন আমরা সবসময় বলি কি যে আমাদের দেশে সবাই শুধু ইন্ডিয়ান চ্যানেল দেখে, ইন্ডিয়ান কুটনামি শিখছে, এই শিখছে, সেই শিখছে, কিন্তু ওটার পরেও কিন্তু আবার অনেক চ্যানেল, যেমন সুলতান সুলেমানের কথা আমি বলছিলাম একটা নাটকের কথা, যে সেটা আবার অনেকে দেখে, কিন্তু ওই সময় কিন্তু ওই সংস্কৃতির সমালোচনা করে না কেউ, কারণ ওটা আমাদের সংস্কৃতির খুব কাছাকাছি, মানে ধর্ম আমাদের আকৃষ্ট করে রেখেছে। তো সো আমরা যেটা বলছিলাম যে আপনারা যে গরিবীপনা আমাদের মেন্টালিটির ভিতরে আছে, যে আমরা ছোটবেলায় যেমন আপনি অনেক রকম আশাবাদ দেখছেন, অনেক রকম আশাবাদ দেখছি। এই কারণে কিন্তু আমি একটা কথা বলতে চাই লাস্ট, সেটা হচ্ছে যে যেমন খুশি তেমন সাজা আমরা ছোটবেলায় করতাম, ওখানে নির্দিষ্ট করা থাকতো যে ভিক্ষুক সাজা যাবে না, পাগল সাজা যাবে না, তারপর হচ্ছে লুলা খোড়া এগুলো সাজা যাবে না। তার মানে হচ্ছে দেখেন ভিক্ষুক সাজা যাবে না, মানে আমরা আসলে হাত পাতাটা আমাদের একটা মানে এক ধরনের
আমাদের জাতিগত ভিতরে হাত পাতাটা কিন্তু কমে যাবে, যেমন ধরেন। কিন্তু সেই জন্যই সেটাকে নিরুৎসাহিত করার জন্য এটা করা যায়। মির সাবির, আমি আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমাদের একদমই দর্শক সময় আছে। রুমিন ফারহানা, আপনি কি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী হন? আমি ভরসা রাখি তরুণ প্রজন্মের উপর। আমি নিজে স্বপ্ন দেখি, আমি বিশ্বাস করি তারাও স্বপ্ন দেখে, এবং আমি বিশ্বাস করি এমন একটি রাজনৈতিক অঙ্গন আমরা পাবো, একসময় না একসময় নিশ্চয়ই পাবো, যেখানে আই উইল গিভ মাই লাইফ টু এনশিওর দ্যাট ইউ উইল এক্সপ্রেস ইওর ভিউ। আসান হাবিব ভাইয়া? আমি রুমিন আপার সাথে শতভাগ একমত। আমার কথা হচ্ছে, রাজনৈতিক প্ল্যাটফর্মে তিনি ভিন্ন মত পোষণ করতে পারে, তার আদর্শ ভিন্ন, আমি তার সম্পূর্ণ বিরোধিতা করব, কিন্তু একই অবস্থানে থেকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের বিরুদ্ধে ডক্টর মেঘালা সরকার বেশা, আসান হাবিব ভাইয়া বেশা, রুমিন ফারহানা এবং মির সাবির, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।